আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে বাংলাদেশে তার জামিন নিয়ে বাংলাদেশে এখন খুব হইচই চলছে যে হঠাৎ করে আওয়ামী লীগের স্পিকারকে এত লোক থাকতে তাকে কেন হঠাৎ জামিন দেওয়া হলো। তাহলে কি একটা বিকল্প আওয়ামী লীগ গঠন ফটনের চেষ্টা ফেষ্টা হচ্ছে? এই নিয়ে প্রচুর লেখালেখি এবং কথাবার্তাও চলছে। একটু আপনাদের পূর্বের কথা মনে করিয়ে দিই। খলিলুর রহমান যখন আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং জয়শঙ্করের সঙ্গে যখন দেখা হয়েছিল, তারপরে আমি একটা কপি করেছিলাম ভিডিও, তাই টাইটেল করেছিলাম চাপের রাজনীতি খেলতে গিয়ে। কি একটা লিখেছেন, চাপের রাজনীতি খেলতে খালি হাতে ফিরতে হলো খলিলুর রহমানকে। জয়শঙ্করজি আমার ভিডিওর সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন, আমি আজকে যা বলছি সেদিনকে যা বলেছিলাম সেটা মিল আছে কিনা। জয়শঙ্করজি কথাটা শুরুই করেছিলেন এটা দিয়ে যে আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করে আপনারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সম্পর্কে তারেক রহমানের মন্ত্রিসভার এর মনোভাবটা কি। সেখানে আপনাদের আমরা বিশ্বাস করব কি করে? শেখ হাসিনার কথা তো ছেড়েই দিন। এখন তিনি দেশে ফিরে নানান ভুলভাল কথা বলছেন। উনি বলছেন যে আমি প্রথমে বলেছি যে গঙ্গা চুক্তি যদি রূপায়ণ না হয় তাহলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যাবে না। এটা উনি অফিসিয়ালি বলেছেন। আরো অনেক কথা বলেছেন। এবার দর্শক আপনারা বিচার করুন যে এখন বাংলাদেশের যা অবস্থা, সেখানে বাংলাদেশ কি ভারতবর্ষকে শর্ত দেওয়ার জায়গায় রয়েছে? আদৌ রয়েছে? যেখানে বাংলাদেশ পুরো ভারতের ওপর ডিপেন্ড করছে, সেখানে বাংলাদেশ ভারতকে শর্ত দেবে, এটা আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে সে কথা অন্য, আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে থাকুন, কারণ ভবিষ্যৎ বলে দেবে আপনাদের বিশ্বাসের মূল্য কতটা ছিল। অর্থাৎ জয়শঙ্করের সঙ্গে যে মিটিংটা হয়, আমি যা যা বলেছিলাম সেইগুলোই কিন্তু হয়েছে। আমি খবর পেয়েছিলাম আমাদের বিদেশ মন্ত্রক থেকে, আপনাদের খলিলুর রহমান এখন দেশে ফিরে পিঠ বাঁচানোর জন্য নানান রকম এলোমেলো কথা বলে যাচ্ছে। কোনো সদর্থক মন্তব্য বা উত্তর তার কাছ থেকে কিন্তু ভারতবর্ষ ভিজিট সম্পর্কে পাওয়া যায়নি। এরপরে শুনছি তিনি আবার বেজিং যাবেন। এই মুহূর্তে বেজিং এর যে অবস্থা, ওখানে গিয়ে কতটা কি করতে পারবেন সে ব্যাপারেও আমার সন্দেহ রয়েছে, কিন্তু সেটা আমার আলাপের বাইরে। খলিলুর রহমান নিজেকে উত্তরদায়িত্ব করার জন্য, সামলানোর জন্য, নিজের পজিশন সামলানোর জন্য এখন ভুলভাল বকে যাচ্ছেন। এখন ভারতের প্রেশার ট্যাকটিক যেটা উনি খাটাতে চেয়েছিলেন, সেই প্রেশার ট্যাকটিকের কথাই কিন্তু উনি বলে যাচ্ছেন, যেটা আমি বলেছিলাম যে প্রেশার ট্যাকটিক করতে গিয়ে, চাপের রাজনীতি করতে গিয়ে, কূটনীতি করতে গিয়ে তিনি ডুবেছেন। এখন আপনাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান নানান রকম চুক্তি ফুক্তি সই করে তো ভারতের সঙ্গে তিনি তো গদিতে বসেছেন, বসে তিনি চোখ উল্টে দিয়েছেন। উনি এখন তার ব্যক্তিগত যে এজেন্ডা গুলো ছিল না, তার উপরে যে অত্যাচার হয়েছিল যারা করেছিল, তাদেরকে অ্যারেস্ট করার ব্যাপারে আগে সেটাও, আর ব্যাপারটাও একটা আমি যে ফেলে দেওয়ার মতো বলছি তা নয়, কিন্তু পুরোটাই তো দেখতে হবে। তার বিরুদ্ধে যদি অনৈতিকভাবে কিছু করা হয়ে থাকে, তিনি যদি ব্যবস্থা নেন তাহলে পরে সেটা ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও দেশটাও তো দেখতে হবে। দেশের স্থিতিশীলতা যাতে বজায় থাকে। আজকে এই অবস্থা আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমি একটা ভিডিও করব,
সেটা হচ্ছে যে গতকালের বৈঠকের পর ট্রাম্প খেপে গিয়ে বলেছে আমি হরমুজ ব্লক করে দেবো। তার যত রণতরী আছে, দুটো তো রণতরী ওপারে চলে গেছিল, ওই যখন আলোচনা হচ্ছিল সেই সময়তে দুটো রণতরী পাস করিয়ে দিয়েছিল, দুটো ওমান উপসাগরে রয়ে গেছে, তাহলে ওমান উপসাগর বন্ধ করে দিল, আর এদিকে বাকিটুকু বন্ধ করে দেওয়ার উপক্রম হচ্ছে, অথবা ওমান উপসাগরটাই পুরো বন্ধ করে দিল। এইবারে তো বন্দরগুলো থেকে তেল আসবে কি করে? সবাই তো বন্দরে তেলের জন্য যায়, বিশেষ করে হাইফা, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে কি করে হবে? সম্ভবত হাইফা। ভুল হলে আমায় শুধরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি তো কোনো কিছু দেখে বলি না, আমি যা মনে থাকে তাই নিয়ে আমি বলি। তো সেগুলো দিয়ে কিন্তু তার চিন্তা নেই। ভারত কিন্তু যদি তেলের সংকটের জন্য যদি ভারত ভোগে এবং যদি ইরান থেকে তেল আনা বন্ধ হয়ে যায়, একমাত্র রাশিয়ার ওপরে এবং কিউবার ওপরে, ভেনেজুয়েলা থেকে তেল উনি আনবেন না মোদিজি, কারণ সেটা আমেরিকার হাতে রয়েছে, উনি আনবেন না। ফলে কিউবার ওপরে এবং আর কয়েকটা দেশের ওপর, আরবগুলো তো 12টা বেজে গেছে, সেটা আপনারা জানেন। ফলে ভারত তার নিজস্ব যদি প্রয়োজন মানে জুগিয়ে যদি তেল না বাঁচে তাহলে দেবে কি করে? উনি কিন্তু এইগুলো নিয়ে তারেক রহমান ভাবছেন না। এই যে যত ইউনূসের আমলে দুর্নীতি হয়েছে, এত শিশু মৃত্যু হচ্ছে, আমি ভিডিও করেছিলাম যে একটা বাক্য শাসক দলের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা বাক্য খরচ করা হয়নি। তিনি সিনেমা থিয়েটার দেখে বেড়াচ্ছেন, তা তিনি বেড়ান, তার ইচ্ছা, পরিবার নিয়ে আনন্দ করছেন, দেশ যায় গোল্লায়, উনি নিজের মতো আছেন। ওই জনতার আদালত বলে একটা ফেসবুক চ্যানেল, তারা এখানে লিখেছে, আলহামদুলিল্লাহ, হাম ও অন্যান্য রোগে শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে দুদকে আবেদন করা হয়েছে। এইটা হচ্ছে জনতার আদালত তার লেখা। এখন আমি যে বলেছিলাম না 128 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন, সেগুলো ধীরে ধীরে প্রমাণিত হবে। আমি তো আগে বলে দিই, তো পরে প্রমাণিত হবে 128 কোটি টাকা তিনি কোন জায়গা থেকে দুর্নীতি করেছিলেন, মানে কোন কোম্পানিকে টাকা খেয়ে, বাংলাদেশের কোন কোম্পানিকে তিনি ওই ভামের টিকা সাপ্লাই করার জন্য তিনি দিয়েছিলেন, অর্ডারটা দিয়েছিলেন। যথাসময় সে টিকা দিতে পারেনি। আমি এও বলেছিলাম, যদি আপনারা যদি এটাকে মিথ্যে খবর প্রমাণ করতে পারেন, আমার বিরুদ্ধে মামলা করবেন, অথবা আমার বিরুদ্ধে বাংলাদেশের ভারতের হাই কমিশনে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, অথবা ইন্ডিয়া গভর্নমেন্টকে আপনারা জানাতে পারেন। আমার হাতে তথ্য প্রমাণ আছে, এবং পরবর্তীকালে বেশি ব্যাগরবাই করলে সে কোন কোম্পানি, সেই কোম্পানির নামও আমি বলে দেবো, সেটাও বলেছিলাম। এগুলোর দিকে তার নজর নেই। আওয়ামী লীগের ফেরার ব্যাপারে তিনি যে কাটামুন্ডু তখন মেরে এনেছিলেন, কাটামুন্ডু কিন্তু এখন আর মানে হাড়ও নাড়ে না, ফিরেও দেখে না, মুন্ডু পুরো ঘুরে গেছে। ও ভালো কথা। তবে যে কথাগুলো উঠছে যে শিরীন শারমিনকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে, সেটা সম্ভব নয়। কারণ শিরীন শারমিন রাজি হবেন না। তিনি আপামর একজন আওয়ামী লীগ প্রেমী, এবং শুরু থেকে তিনি দলের সঙ্গেই যুক্ত, এবং আমি এটা খোঁজ খবর নিয়েই আপনাদের বলছি, তিনি কোনো দিন এই প্রস্তাব মানবেন না। ফলে তারেক রহমানরা যতই চেষ্টা করুক না কেন, আমি বলেছি কিছুই করতে পারবেন না।
শুধু শুধু আপনাদের সময় নষ্ট হচ্ছে। আর ভারতের সঙ্গে প্রেশার ট্যাকটিক করতে গিয়ে আপনি আপনার দেশকে বিপদে ফেলছেন। এই মুহূর্তে ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আপনারা যতই গালাগাল করুন, এটাই হচ্ছে ধ্রুব সত্য। সূর্য যেমন ওঠে অস্ত যায়, সেটা যেমন সত্য, এটাও সত্য। আপনাদের বলেছিলাম না, ভিসা এখন ট্রাভেল ভিসা দেওয়া হবে না, দেওয়া হচ্ছে না। আমাদেরকে বলে, আমাদের হাই কমিশনার বলেছিলেন, আমি সেটাই কন্ট্রাডিক্ট করে বলেছিলাম যে উনি বললেন কি করে, কারণ আমি জানি তো দেওয়া হবে না। আর এই মুহূর্তে কখনো দেওয়া হয় যেখানে এখানে এখনো নির্বাচন চলছে আর ধরপাকড় চলছে, এখন ট্রাভেল ভিসা দেওয়া হয়? সেটাই পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ ভারতের পক্ষ থেকে উনি খালি হাতেই ফিরেছেন, ফিরে এখন পিঠ বাঁচানোর জন্য এখন খলিলুর রহমান নানান কথাবার্তা বলে যাচ্ছেন। আপনারা মোটেই বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগের ব্যাপারে ভারতবর্ষ তার অবস্থানে স্টিক করে রয়েছে, এবং আওয়ামী লীগকে না ফেরালে তারেক রহমানের গদি থাকবে না, এবং সেটা খুব তাড়াতাড়ি যা হবার হবে, আমি দিনক্ষণ বলতে পারবো না। আর শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই সম্ভবত ফিরছেন। আবার আমি বলে দিচ্ছি, আমায় গালাগালি করুন আর যাই করুন না কেন, আমি ভারতবর্ষের কথা বলি, আপনাদের কথা বলি। আর দুর্মুখরা যা বলার তা বলে যান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যার মাথায় হাত দিয়েছে আলে কবির, যারা পীর বিরোধী, তারা তো পীরকে মারবেই। আমি বললাম তো, একদিন বাংলাদেশে এইভাবে চলতে থাকলে শাহজালালের মাজার থাকবে না। যেখানে আওয়ামী লীগ বিএনপি দুইজনে গিয়ে আগে উদ্বোধন করে না শাহজালালের মাজার দিয়ে, শাহজালালের মাজার ভেঙে ফেলবে এরা, এই সালাফিরা। সম্ভবত তারেক রহমান লামাজহাবিতে যোগ দিয়েছেন, তিনিও চিন্তাই করতে পারেন ব্যক্তি জীবনে কি ধরনের। চরমনের পীর নিজেকে নিরাপদ মনে করেন কিভাবে? তিনিও তো পীর। এখন সরে সরে হালি, এক সরে বিয়ে করে আরেক সরে শালি, চরমনের পীর তো দলীয় করে মারবে কেন? ফ্রড মাজারকে কিছু বলতে দেখেন, পিছনে সরস্বতীর মূর্তি সমালোচনা করতে দেখেন। আচ্ছা, আমি যদি কালকে থেকে এখানে সরস্বতীর মূর্তি রাখি বা গণেশের মূর্তি রাখি বা কোনো মূর্তি, বা মনে করেন যে আমি এখানে যদি শিবের মূর্তি রাখি পিছনে, আর আপনার এখানে কথা বলি, আমার ধারণা আপনার এখান থেকে পরের দিনই আমার ফলোয়ার অর্ধেক হয়ে যাবে। আপনার এখান থেকে অনেকে আপনার ইউটিউব থেকে আর চ্যানেলে থাকবে না, ফলোয়ার অর্ধেক হয়ে যাবে। কিন্তু ফ্রড মাজারটা কমে না কেন? কারণ কি? কারণ ফ্রড মাজার তো নিজেও নাস্তিক। এই চিঙ্কুবাম ফ্রড মাজার নাস্তিক না? তার বউ খরিদ আক্তার নাকি ফরিদ আক্তার নাস্তিক না? তারা তো ক্ষমতায় ছিল, তাদের কিছু বলেছে? কিন্তু আমাদের তো সারাদিন এসে গালি দেয় নাস্তিক। ফ্রড মাজারে ওইখানে গিয়ে কেউ নাস্তিক বলে গালি দেয় না কেন? কারণ হচ্ছে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, ৭২ সংবিধানের বিরুদ্ধে। যারাই মানে এখন যদি আল্লাহ এসে ৭২ সংবিধানে বলে যেটা সহি, তারা ৭২ সংবিধানের মান। এই মোট আল্লাহ এসে যদি বলে তারা শেখ মুজিবের সাথে থাক, শেখ মুজিব জীবন দিয়েছে, এরা এখন আল্লাহরে অস্বীকার করবে। আর সেই জায়গায় আপনি আমি ওদের তো কিছু বলে না। সরমনের পীরে কিছু বলে না। সরমনের পীর তো ৭২ সংবিধান বিরোধী। সরমনের পীর তো সারাদিন ভারত বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, শেখ মুজিব বিরোধী, জাতীয় সঙ্গীত বিরোধী। যারা এটা করতেছে তারাও সঙ্গীত বিরোধী, জাতীয় সঙ্গীত বিরোধী, সংবিধান বিরোধী। তাই চোরে চোরে হালে এক চোরে বিয়ে করতেছে, আরেক চোরে শালী, তো তারা তো বিরোধিতা করবে না। তো এই জন্যই চরমনে কি কিছু বলবে না। কিন্তু আপনি দেখেন দেওয়ানবাগের উপর আক্রমণ চলবে। কারণ কি? কারণ দেওয়ানবাগের পীর তারা ভণ্ড বলেন, চন্ড। দেওয়ানবাগের পীর ভণ্ড হলে চরমনাই ভণ্ড না কেন? দেওয়ানবাগের পীর ভণ্ড হলে এনায়েতুল্লাহ আব্বাসী ভণ্ড না কেন? দেওয়ানবাগের পীর ভণ্ড হলে মধুপুরের পীর ভণ্ড নয় কেন? দেওয়ানবাগের পীর যে ভণ্ডনের সনদ কারা দিছে? আল্লাহ আসমান থেকে নাইমে এসে দিছে? নাকি চরমনায়ের পীর, মধুপুরের পীর, এনায়েতপুরের পীর, অমুক পীর, তমুক? বাংলাদেশে তার পীরের অভাব নাই। এই পীরেরা কি চৌথ আসমানে যে আল্লাহর কাছে সনদ আনছে, না আল্লাহ এসে তাদের সনদ দিছে? তো এদের কার বিরোধী? কালকে চরমনায়ের পীর ৭২ সংবিধানের পক্ষে বলুক, ওর দরবার মরবার ওর এলাকা উড়ে যাবে। কালকে মুক্তিযুদ্ধের পক্ষে বলুক, বঙ্গবন্ধুর পক্ষে বলুক, থাকবে না। তো আসল সমস্যা হচ্ছে মুক্তিযুদ্ধ। বাংলাদেশের যে কোনো ঘটনাই দেখবেন, স্কেল দিয়ে মাপবেন, সেটা হলো ৭১ আর ১৯৫২ আর ১৯৭১, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আজকে কেন বিরোধিতা করতেছে? কই চরমনায় লামা জাহাবির মতো আহলে খবিশের দাওয়াত দিল, আর সুন্না নাকি ফুন্না ফাউন্ডেশন জামাতের এজেন্ট, জামাতি ফাউন্ডেশনের মালিক আহম্মকুল্লার দাওয়াত দিল। কই ওইখানে তো মুফতি মুফতি আরে কি নাম, তাহেরকে তো দাওয়াত দিল না? তাহেরি মৌলবী না? তাহেরকে কেন দিল না? তাহেরকে জনপ্রিয়তা কম। ওই যে ওই যে ওই যে ওই ওই রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফ শয়তান আহলে খবিশ আর আহম্মকুল্লার চাইতে কি তাহেরির জনপ্রিয়তা কম? সবগুলো মিলে তাহেরির সাথে ইলেকশন করতে বলেন কুত্তার বিলাই মার্কা নিয়ে, তাহেরির সাথে জামানত হারাবে তারা। তাকে দাওয়াত দিল বিএনপির নেতা মুসলেকা প্রধানমন্ত্রী, ওদের দাওয়াত দিল না কেন? কারণ তাহেরি মুক্তিযুদ্ধের পক্ষে। তো ওই যে মাজারে যাদের মারতেছে, দেখেন যাদেরকে হত্যা করতেছে, যাদের কবর আগুন দিচ্ছে, যাদের ঘর ভাঙতেছে, চালাইতেছে, সব মুক্তিযুদ্ধের পক্ষে। আচ্ছা, আমার উপরে কেন খেপ? আমি তো আওয়ামী লীগ করি না, আমার উপরে কেন এত খেপ?
কারণ মুক্তিযুদ্ধের পক্ষে বলি। কালকে যদি ফ্রড, আমি তো বাম রাজনীতি করব, কালকে যদি আমি আমার কথাগুলো ঘুরিয়ে বলি, ফ্রড মাজারের ভাষায় বলি, কালকে যদি আমি চিঙ্কু বামদের ভাষায় বলি, আমার তো বলবে যে শেখ ফরিদ আপনি আত্মগোপনে থাকেন না, বরিশালে আসেন, কি চান, কালকেই বলবে আমাকে। ফ্রড মাজারকে তো কিছু বলে না, জোনায়েদ সাকিকে তো কিছু বলে না, বাই সিগন্যাল দিয়ে ডাইনামোর না, জায়েদ পাড়া তো এখন প্রতিমন্ত্রী, কারণ স্বাধীনতা বিরোধী। আজকে আমার আরেক প্রিয় আছে, তার নামটা বললাম না, সেও একটু পল্টি খাইছে, তারা কিছু বলে না। ওই বামপন্থীদের উপরে তো আক্রমণ হয় না গণজাগরণ মঞ্চ করার অপরাধে। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম সে বাংলাদেশের, আমি বাংলাদেশের দুইজন তরুণকে বলেছিলাম, একজন হচ্ছে সক্রিত নুমান, আর একজন নাম বললাম না, যেটা জানতে চাচ্ছেন। দুইজনের কথা বলেছিলাম যে এই দুইজন আগামী বাংলাদেশের শাহরিয়ার কবির, আগামী বাংলাদেশের এরা বাংলাদেশের বুদ্ধিজীবী, আমি বলেছিলাম। তার মধ্যে একজন আল্লাহর রহমতে পায় মোড় থেকে ডাইনে সিগন্যাল নিয়ে নিছে। তার মতো যদি আমি কালকে উল্টে যাই, তাহলে কিন্তু আমার সব হয়ে যাবে। কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি কখনো আপোষ করি না। আমি আরেকটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের নেতাদের সাথে বিএনপি নেতাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, কিন্তু তারপরেও আমি তাদের এই ব্যাপারে তো আমি ছাড় দিতে পারবো না। তো মুক্তিযুদ্ধের প্রশ্নে তো আমি কাউকে ছাড় দিতে পারবো না, দিতে পারবো না। আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতাই আমার চিনে না, কিন্তু বিএনপির 2-4 জন আমাকে চিনে, কিন্তু কোনোদিনই না না তাদের কাছে সুবিধা নিতে যাবো। আদর্শের ব্যাপার স্যার নাই, আওয়ামী লীগ আমাকে সুবিধা দেয় না। আমি একটা হসপিটাল করতে চেয়েছিলাম, আমাকে পারমিশন দেয় নাই, আমাকে দেয় নাই। কিন্তু আমি জানি এখন যদি আমি বিএনপির নেতাকে কোনো মন্ত্রীকে ফোন করি আমি একটা হসপিটালটা করতে চাই, আমার বলবো ফরিদ কাল তুমি কোথায় আছো, দেখা করো আমার সাথে, করো। আমি জানি কিন্তু করবো না। কেন? কারণ আমার সাথে তার আদর্শের দ্বন্দ্ব আছে। কিন্তু আওয়ামী লীগ না দেওয়ার কারণেও, আওয়ামী লীগের সবাই না, পরে অনেক বড় এক নেতা আমাকে বলেছিলেন তোমারটা আমি করে দিচ্ছি, তারপরে সরকারের পতন ঘটে যায়। কোন এক বড় নেতা আওয়ামী লীগ বলছে ফরিদ তুমি নাকি এরকম ঘটনা, গিয়েছিলাম তাকে প্রপোজাল দিয়েছে যে বড় ভাই এই ঘটনা এই কারণে পারি নাই আপনাদের ছোট ছোট নেতার জন্য, বলছে আমাকে কাছে কেন আসেনি। আমি বলছি এই যে আসলাম, বলে যে ঠিক আছে তোমার এটা হবে, এত বড় প্ল্যান, এটা দেশের জন্য মানুষের কল্যাণে, তুমি করে দেবো তোমাকে, আমি তোমার কি কি সুবিধা লাগবে। আমি ঘুষ দেবো কেমনে ডিসি অফিসে, আমি তো আমার যারা ইনভেস্টর তারা তো ঘুষ দিবে না, কারণ সবাই দিবে সেখানে অনুদান দিয়ে আমি ঘুষ দিবো 2 কোটি টাকা 3 কোটি কয়েক, কেন দিতে 1 পয়সা লাগবে না, তুমি করো, জমিন আমি দেবো দরকার হয়, এই কথা বলেছিল। তারপর যাই সরকার পতন হয়নি, এখনো প্রস্তাব দিলে বিএনপি লোক মেনে নেবে, কিন্তু আদর্শের ব্যাপারে তো আমি ছাড় দিতে পারবো না। কাল বলেছিলাম এই পুরো ঘটনার একটা অংশ, আজ বলতে চেষ্টা করব তারপরের অংশ নিয়ে। কারণ যে সত্য অনুসন্ধান দরকার আমাদের জাতীয় স্বার্থে, তার গভীরে পৌঁছাতে হলে প্রতিটি তথ্য, প্রতিটি অ্যাঙ্গেল নিয়ে কথা বলা প্রয়োজন। ওই সময় মানে 2024-এর 3, 4, 5 আগস্ট, ওই সময় নিরাপত্তা বাহিনীর কার কি দায়িত্ব ছিল, কে কি দায়িত্ব পালন করেছেন, এর সঙ্গে বিদেশি ষড়যন্ত্রের কোনো যোগসূত্র ছিল কিনা, ডিপ স্টেটের কোনো প্রভাব ছিল কিনা, ডিপ স্টেটের বাংলাদেশি এজেন্ট কারা, তাদের ভূমিকা কি ছিল, এসব জানা দরকার। তাই দেশি বা বিদেশি মিডিয়া যেখানেই 2024-এর আন্দোলনের সত্য উদ্ঘাটনের ছিটে ফোটা সম্ভাবনা দেখা দেয়, আমরা সেটা নিয়ে কথা বলি। আমরা বর্তমান সরকারকেও বলতে চাই, দেশের স্বার্থে, জাতির ইতিহাসের স্বার্থে, সেনাবাহিনীর গৌরব সুরক্ষার স্বার্থে পুরো বিষয়ের নিরপেক্ষ তদন্ত করুন, নয়তো মহাকাল আপনাদের দিকেই হয়তো আঙুল তুলবে, সন্দেহ করবে আপনাদেরও। সুপ্রিয় দর্শক, 4 আগস্ট 2024 মধ্যরাত, ঢাকা তখন অগ্নিগর্ভ, রাষ্ট্রযন্ত্র প্রায় ভেঙে পড়ার পথে। আপনাদের নিশ্চয় মনে আছে গতকালের এপিসোডে বলেছিলাম আন্দোলনের একেবারে চূড়ান্ত পর্যায়ে 3, 4 বা 5 আগস্টের দিকে 46th ডিভিশন, 46 ডিভিশন এবং 9 ডিভিশনকে ঢাকার নিয়ন্ত্রণ নিতে দেওয়া হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফোর্স 9 ডিভিশনকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, যেটা সাভারে। কিন্তু কেন, কার নির্দেশে এটা করা হয়েছিল? সরকার এবং জননিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা গোলন্দাজ ডিভিশনও কর্তব্য অবহেলা করেছে। গতকালই বলেছি, বলা হচ্ছে এই অবহেলা ছিল ইচ্ছাকৃত এবং নির্দিষ্ট কিছু ব্যক্তির নির্দেশে। তারা কারা সেটি অনুদ্ঘাটিত। এবং এই যে নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তার সুযোগেই নির্ধারিত হয়েছে 5 আগস্ট ক্ষমতার ভাগ্য। সুপ্রিয় দর্শক, গণমাধ্যমের প্রতিবেদন বলছে 2024 সালের 4 আগস্ট 9 ডিভির জিওসি জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মঈন খানকে স্ট্যান্ড বাই থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কেন, কি দিয়েছিলেন এই নির্দেশ, সেটি আজও রহস্যাবৃত। শুধু বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নির্দেশ দিয়েছিলেন।
কর্মকর্তারা ঊর্ধ্বতন, মানে সুনির্দিষ্ট কাউকে বোঝার উপায় নেই। অথচ ততক্ষণে আন্দোলন সশস্ত্র রূপ নিয়েছে, দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। উল্টো মেজর জেনারেল মঈন খানকে বলা হয়েছিল তিনি সাভার থেকে সৈন্যদল নিয়ে অগ্রসর হলে ঢাকার দিকে এলে সাধারণ জনগণের কাছে ভুল বার্তা যাবে। কি সেটি? সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়। কি সুচতুর গেম প্ল্যান, কি অসাধারণ মেটিকুলাস প্ল্যান। একটু ভাবুন, দেশ চরম অস্থিতিশীল, সরকার চাপে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এমন সময় ইমেজ বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ নাকি সরকার বাঁচানো, নাকি রাষ্ট্রযন্ত্র বাঁচানো গুরুত্বপূর্ণ, রাষ্ট্র বাঁচানো গুরুত্বপূর্ণ? তার মানে এটা কোনো ভুলবশত ঘটে যাওয়া দুর্ঘটনা নয়, এটা ছিল পরিকল্পিত নিষ্ক্রিয়তা। চরম নাজুক পরিস্থিতিতেও সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফোর্সকে স্ট্যান্ড বাই মোডে রাখা হলো। আসলে স্ট্যান্ড বাই মোডের নেপথ্যের ষড়যন্ত্রটা কতটা গভীর এবং সুদূর প্রসারী ছিল সেটি বোঝা দরকার। কত অর্থ এতে জড়িত ছিল এবং দেশি না বিদেশি, কেমন শক্তি তারা, এই প্রশ্নগুলো কিন্তু আসে। এখানে খেয়াল করুন, একটা ইন্টারনাল ডিসকানেক্টরও ছিল, মানে এই যে যোগাযোগ বিচ্ছিন্নতার একটা ঘটনা কিন্তু এখানে ছিল। গভীরভাবে দেখলেই বুঝতে পারবেন। প্রতিবেদনে বলা হচ্ছে 9 ডিভিশন থেকে তৎকালীন এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল, বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত, নাজমুল হাসানের সাথে যোগাযোগ রাখা হচ্ছিল। এই নাজমুল হাসান প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ জেনারেল আহসান সেনা সদর দপ্তরের কোনো অভিযানিক সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলেন না, পুরোপুরি অন্ধকারে ছিলেন। যদিও তিনি আশা করছিলেন ঢাকার নিয়ন্ত্রণ নিতে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে 9 ডিভিশন সক্রিয় হস্তক্ষেপ রাখবে বা করবে। আপনারা জানেন 9 ডিভ যদি এগিয়ে আসে, 46 ডিভিশন যদি এগিয়ে আসে, সামরিক পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে, ক্ষমতার নিয়ন্ত্রণ কাঠামো তখন কি হতে পারে, এটি সচেতন মানুষ মাত্রই জানে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের কি মনে হয়, এটা কি কেবল সমন্বয়ের অভাব নিজেদের মধ্যে?